নমস্কার, আমি অশোক রায়, সার্টিফাইড ফাইন্যান্সিয়াল প্ল্যানার, ফাউন্ডার রয়েস ফাইন্যান্স। আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা আলোচনা করব। দেখুন, এর আগের দুটো পার্টের ভিডিওতে আমরা বেশ কিছু আপনাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন পাওয়া গিয়েছিল সেগুলোর মধ্যে থেকে অনেক প্রশ্ন আমি অ্যান্সার করেছিলাম এবং খুব ভালো ভালো কোশ্চেন ছিল। এই যদি আপনার ওই আগের পার্টের দুটো ভিডিও না দেখা হয়ে থাকে তাহলে আমি বলবো আগে ওই ভিডিও দুটোকে না এই ভিডিওটা দেখার পর দেখে নিন, কারণ অনেক ভালো ভালো কোশ্চেন আপনার মতন মানুষের আছে যেই কোশ্চেনগুলো আপনার জানা দরকার, আপনি জেনে নিতে পারবেন তাহলে। তো আজকে যে প্রশ্নটা নিয়ে প্রথম আমরা ডিসকাস করব সেটা হচ্ছে, অনেকে বলেছেন যে আজকাল তো বিভিন্ন ব্যাংক থেকেও ইন্স্যুরেন্স পলিসি পাওয়া যাচ্ছে, তা সেখান থেকেও তো পলিসি নেওয়া যেতেই পারে। আপনাদের কি ওপিনিয়ন বা মতামত কি রয়েছে ইত্যাদি বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। কোশ্চেনটা ভালো কোশ্চেন, খুবই ভালো। দেখুন, পলিসি তো নেওয়া যেতেই পারে, কিন্তু নেওয়ার আগে বেশ কিছু বিষয় আপনাকে জেনে সেগুলোকে মাথায় রেখে তারপর এগোতে হবে। ইন্স্যুরেন্স আর ব্যাংক দুটো আলাদা। ইন্স্যুরেন্স কিন্তু ব্যাংকের নিজস্ব প্রোডাক্ট নয়। ব্যাংক তার রেভিনিউ বাড়ানোর জন্য ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর সঙ্গে একটা কি করেছে, টাই আপ করেছে, নেগোশিয়েট করেছে, করে গ্রুপ ইন্স্যুরেন্স হিসেবে এই প্রোডাক্টটাকে সেল করে। বেশ কিছু বিষয় আছে যেগুলো আগে জেনে বুঝে নিয়ে তারপর ওই ধরনের ব্যাংক বা যে কোনো গ্রুপ ইন্স্যুরেন্সেই আমার মনে হয় যাওয়া উচিত। সেগুলো কি ধরনের জিনিস বুঝে নেওয়া উচিত বলছি, ভালো করে মন দিয়ে শুনে নিন। যে কোনো গ্রুপ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সাধারণত একটা গ্রুপের জন্য কোনো ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের কাস্টমার বা কোনো ক্লাব যদি হয়, সেই ক্লাব হলে ক্লাবের মেম্বার, এদের জন্য 1 বছরের জন্য ইন্স্যুরেন্সের একটা ওই সেই গ্রুপটা ব্যাংকের সঙ্গে ইন্স্যুরেন্স কোম্পানি একটা কন্ট্রাক্ট হয়। সেখানে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী তার প্রিমিয়ামগুলোকে ঠিক করা হয়। সাধারণ পলিসির মতো এই যে প্রিমিয়াম, সাধারণ যে কোনো পলিসি হয় না, প্রিমিয়ামের চার্ট অনুযায়ী প্রিমিয়াম ওরকম ঠিক করা হয় না। কারণ অনেক মানুষ কে ওই ব্যাংক যে গ্রুপের ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে কন্ট্যাক্টটা করে, তখন তারা কি করে, তারা একটা কমিট করে যে তারা অনেক মানুষ ওই ওই গ্রুপে নিয়ে আসবে। ব্যাংক বলে যে আমি তোমাকে অনেক ক্লায়েন্ট দেবো। স্বাভাবিকভাবেই তখন ওই ইন্স্যুরেন্স কোম্পানি প্রিমিয়ামটা ওনাদের ক্ষেত্রে অনেক কম করেন। এর ফলে মানে বিজনেসের স্বার্থে যাতে অনেক মানুষকে সস্তা দেখে, তখন কি হয়, তারা কি করেন, ওই পলিসিটাকে ঢুকে পড়েন। কোনো কন্ডিশন তারা দেখেন না যে কি কন্ডিশন আছে ওই পলিসির মধ্যে, প্রিমিয়ামটা তো সস্তা এই বলে তিনি ঢুকে যাচ্ছেন। ক্যাপিং ক্লজ কি আছে, তারপরে বিভিন্ন ক্লেমের কি লিমিট করে রাখা আছে, কি কোপে ক্লজ আছে, রুম রেন্টের ক্লজ ইত্যাদি অনেক কিছু জিনিস দেখে নেওয়ার আছে। সেইগুলো কোনো ফাইন প্রিন্ট কোনো কিছু না দেখে জাস্ট একটা ক্রাইটেরিয়াই ফুলফিল হচ্ছে যে আমার প্রিমিয়ামটা খুব সস্তা হচ্ছে এবং আমার কোনো রোগ আছে কি না আছে ও কিছু জানতে চাইছে না, প্রোডাক্ট ঢুকে যেতে পারছেন। এই মেন উদ্দেশ্য, এই যে কন্ট্যাক্টটা হয় একটা ব্যাংকের সঙ্গে একটা গ্রুপ ইন্স্যুরেন্স করে একটা ইন্স্যুরেন্স কোম্পানি, তার প্রধান উদ্দেশ্য থাকে প্রোডাক্টটাকে সামনে এনে যাতে অনেক মানুষকে তারা নিয়ে আসতে পারে। এতে হয় কি, যখন ক্লেমটা হয়, অ্যাকচুয়াল তো ইন্স্যুরেন্সটা করা হয়েছে ক্লেম হওয়ার জন্য, তখন কিন্তু সব ক্লেম পাওয়া যায় না, অনেক কম পাওয়া যায়। আর একটা ব্যাপার হলো, প্রত্যেক বছর এই গ্রুপ পলিসিগুলোর ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে ওই যে ব্যাংক বা সংস্থা যিনি রয়েছেন তার কন্ট্রাক্ট তো রিনিউ করতে হয় প্রত্যেক বছর পর পর। তো এবার ধরুন আপনি শুরু করার সময় যে সমস্ত ফিচার্স যেগুলো আর কি ওই প্রোডাক্টটার মধ্যে দেখে শুরু করেছিলেন, হয়তো তার পরের দিকে দেখতে পারেন অনেক কিছুরই সেগুলোর বদল ঘটে যেতে পারে। আবার কোনো বছরে যদি ওই গ্রুপে, ধরুন এটা সব থেকে বড় জিনিস, যে অনেক বেশি ক্লেম হয়ে যায়, মানে ওই গ্রুপে যারা রয়েছেন তাদের মধ্যে অনেকের ক্লেম হলো, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানিকে মানে তখন ওই ক্লেমটা দিতে হয়েছে। তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি যা প্রিমিয়াম কালেক্ট করেছিল তার থেকে বেশি যদি ক্লেম দিতে হয়, তখন কিন্তু ওই ইন্স্যুরেন্স কোম্পানি তখন ওই সংস্থা মানে ব্যাংকে পরের বারে রিনিউ করার সময় সে প্রিমিয়াম অনেক বাড়িয়ে দিতে পারে, অনেক কন্ডিশন চেঞ্জ করে দিতে পারে, অনেক কিছু করতে পারে। কিন্তু কারণ ইন্স্যুরেন্স কোম্পানি তো ব্যাংকের কাস্টমারদের কি বলবো সেবা করার জন্য আসেনি, তাই না? সে তো ব্যবসাটা করার জন্য এসেছে।
সে তার প্রফিটটাকে বুঝে নিতে চাইবে। আর উল্টো দিকে ব্যাংকও দেখবে, আমি তো যদি অত টাকা প্রিমিয়াম এবার ইন্স্যুরেন্স কোম্পানি চাইছে, তাহলে আমি দিলে তো মানে আমার কোনো প্রফিটই হবে না। তখন এই সংস্থাগুলো, ব্যাংক বা এই ধরনের সংস্থাগুলো ওই যে গ্রুপ পলিসিটা থেকেই বেরিয়ে যাবে। তখন মানে ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে ব্যাংকের ওই কন্ট্রাক্টটা, ওই যে নতুন পুরনো কোম্পানি ইন্স্যুরেন্স কোম্পানি ছিল তার সঙ্গে ওই কন্ট্রাক্টটা বাতিল হয়ে গেল, তার মানে ওই গ্রুপটাই ভেঙে গেল। এবার আবার একটা নতুন কোম্পানির সঙ্গে, ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে ব্যাংক আবার টাই আপ করে নিল। এবার টাই আপ করে আবার নতুন করে আর একটা চালু করে দিল, পুরনোটা কিন্তু বন্ধ হয়ে গেল। এই যে পুরনো পলিসিটা বন্ধ হলো, তখনই কিন্তু একজন মানুষ বিপদে পড়ে যান। কোনো ক্ষেত্রে 3 বছর, কোনো ক্ষেত্রে 4 বছর, 5 বছর পর এই ঘটনাগুলো ঘটে। কি প্রবলেমে পড়েন? এই গ্রুপ পলিসি থাকাকালীন একজন যিনি ঢুকেছিলেন তার এজ বাড়ার কারণে হোক বা তার কোনো কারণে হোক, তার ডিজিজ কিছু হয়ে গেছে ইত্যাদি তার এর মধ্যে ঘটে গেছে। এইবার তিনি গ্রুপ থেকে বেরিয়ে যেতে হলো তাকে, কারণ গ্রুপটাই তো ভেঙে গেছে। এবার তো তিনি চেষ্টা করবেন যে আমার তাহলে তো একটা নতুন পলিসি নিতে হবে, কোথায় যাব? কিন্তু তিনি আর কোথাও নতুন এন্ট্রি নিতে পারছেন না। তিনি দেখবেন কেন না, কোনো কোম্পানি তাকে আর পলিসিতে তিনি অ্যাকসেপ্ট করতে চাইছে না, হতে পারে কারণ তার একটা ডিজিজ হয়ে গেছে, অথবা হতে পারে তার প্রিমিয়াম ওই ডিজিজের জন্য বেশি চাইছেন, বা ওয়েটিং পিরিয়ড দিয়ে দিচ্ছেন। এরকম অনেক রকমের সমস্যায় প্রচুর মানুষকে আমরা ভুগতে দেখেছি। তিনি একদিকে তার আগের গ্রুপ পলিসিতে যতদিন ছিলেন সেই কন্টিনিউইটি যেটা ছিল সেটাও যেমন হারালেন, তেমনি কোনো কোম্পানিতেই তার ইন্ডিভিজুয়াল পলিসি, গ্রুপ পলিসির মানে অ্যাকচুয়ালি কি বলতে চাইছি যে কোনো ইন্ডিভিজুয়াল পলিসি যদি কেউ করেন না, একটা নিজের নামে একটা পলিসি, তো ওই গ্রুপ পলিসিতে আমি আগে 5 বছরে ছিলাম ওই কন্টিনিউটি কিন্তু আমরা পাবো না। আর ওই জায়গায় যেহেতু আমি গ্রুপ থেকে বেরিয়ে এসেছি, এসে আমার একটা ডিজিজ হয়ে গেছে, এজ বেড়ে গেছে, এইসব প্রবলেম, তার জন্য অন্য কোথাও এন্ট্রিও নিতে পারছি না। মানে অ্যাকচুয়ালি বেশিরভাগ মানুষ পলিসি লেস হয়ে যান। এরকম অনেক মানুষ আছে, আমরা তো প্রচুর মানুষকে জানি। এর পরেও আছে, ব্যাংকের পলিসি থেকে যখন ক্লেম হবে তখন কিভাবে আপনি তাদের কাছ থেকে সাপোর্ট পাবেন? আপনি একবার ব্যাংকে গিয়ে না একবার একটু মক করে দেখুন, একটু জিজ্ঞেস করে দেখুন যে আপনার একজনের একটা ক্লেম হয়েছে, তো আমি এখন কি করবো বলুন তো। এইভাবে গিয়ে জিজ্ঞেস করে দেখুন, দেখবেন উনি তখন ফুটবল খেলোয়াড়ের মতন বলটাকে পাস করে একটা আপনার হাতে না কাস্টমার সার্ভিস নাম্বার ধরিয়ে দেবেন। না হলে বলতে পারেন যে আমাদের ব্যাংকের প্রত্যেক ফ্রাইডে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে একজন আসে, আপনি ওই দিন আসুন, এসে কথা বলুন। এবার আপনার যিনি পেশেন্ট তিনি হসপিটালে ভর্তি আছেন, আপনি কি এরকম দৌড়দৌড়ি করবেন এই ব্যাংকে? আপনার নিজের যদি কিছু হয় তখন কে দৌড়দৌড়ি করবে? দেখুন, ব্যাংক আপনাকে জাস্ট প্রোডাক্টটা সেল করেছে। কালকে যদি ব্যাংক সাবান বিক্রি শুরু করে, ব্যাংক যেভাবে ওই সাবানটাকে বিক্রি করবে না, সেইভাবেই সে ফাইন্যান্সিয়াল যে কোনো প্রোডাক্ট, সেটা ইন্স্যুরেন্স হোক, মিউচুয়াল ফান্ড হোক, যে কোনো ওই প্রোডাক্টগুলোকে সেল করে। আপনি আপনার সব থেকে বিপদের সময় মানে ক্লেমের সময় কাজে লাগবে বলে একটা সলিউশন কিনেছেন, যেটা আপনার লাইফ টাইম ধরে আপনার এবং আপনার ফ্যামিলির ফাইন্যান্সিয়াল প্রোটেকশন দেবে। সেই জিনিসটাকে কি এতটা লাইটলি নেওয়া উচিত হবে? একটু ভেবে দেখবেন, কিন্তু তারপরে এগোবেন। ঠিক আছে, এর পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটাও এই রকম টাইপেরই কিছুটা, মানে অনলাইনে খুব অ্যাট্রাকটিভ প্রাইসে হেলথ ইন্স্যুরেন্স অফার করছে, তো এত সস্তায় দিচ্ছেটা কি করে? এগুলো করা কি ঠিক হবে? এদের ক্যাচটা কি আছে? এরকম অনেক প্রশ্ন আছে আর কি, সেগুলোকে এক জায়গা করে বলছি। ঠিক এই প্রশ্নটা অনেক মানুষের কাছ থেকে আসে, তো উত্তরটা আমি বলার চেষ্টা করছি, বোঝবার চেষ্টা করুন। দুর্ভাগ্যের বিষয় কি জানেন তো, আমাদের দেশে এই যে অনলাইন থেকে পলিসি ইত্যাদি ব্যাপারগুলো খুব চলে। অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস কম থাকে, এই ব্যবসাটাকে অনেক কোম্পানি খুব ভালোভাবে চালায়। বেশিরভাগ ক্ষেত্রে এই প্রোডাক্টগুলো কি হয়, হয় গ্রুপ ইন্স্যুরেন্স প্রোডাক্ট, একটু আগে বললাম। দেখুন, একটা জিনিস আপনি মানুন আর না মানুন বুঝতে হবে যে প্রিমিয়াম কম হলেই যে পলিসি খারাপ হবে, আর প্রিমিয়াম বেশি হলেই যে পলিসি ভালো হবে, এর কিন্তু কোনো কারণ নেই বা মানে নেই। প্রিমিয়াম মানে প্রাইসিং অবশ্যই একটা ফ্যাক্টর, কিন্তু একমাত্র ফ্যাক্টর নয়। মাথায় রাখবেন, পলিসির প্রিমিয়ামটা কিন্তু
মানে কখনই আপনার কোনো খরচ নয়। হ্যাঁ, এটাকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। ওটা আপনার ফিউচারের প্রোটেকশনের জন্য, আপনার ইনভেস্টমেন্ট। আপনি পলিসি নিচ্ছেন আপনার এবং আপনার ফ্যামিলি মেম্বারদের সারা জীবনের প্রোটেকশনের জন্য। নিজের বা নিজের ফ্যামিলি মেম্বারদের জন্য পলিসি নেওয়া আর একটা মোবাইল ফোন কেনা বা একটা গাড়ি কেনা, দুটো এই ব্যাপারগুলো কিন্তু গুলিয়ে ফেলবেন না। এক করলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। পলিসি সিলেকশনের বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা নিয়ে আমরা এর পরের পার্টের যে ভিডিও হচ্ছে সেখানে ডিটেলে আলোচনা করেছি। সেকেন্ড পার্টের ভিডিওতে আমরা আলোচনা করেছি, রাইট? যদি আপনার না দেখা হয়ে থাকে তাহলে ওই ভিডিওটাকে, এই ভিডিওটার পরে দেখে নিন যে আমরা পলিসি কি করে সিলেকশন করি, তাহলে সব জানতে পেরে যাবেন। আমরা পলিসি সিলেক্ট করার আগে সবসময় পলিসির প্রিমিয়াম কত বা পলিসির কি ফিচার্স আছে এগুলোকে আগে দেখি না। আমরা আগে যিনি পলিসি নিতে চাইছেন তার এজ, ইনকাম, ফ্যামিলি সাইজ, তাদের কোনো অফিস থেকে আলাদা কোনো মেডিক্লেমের সুবিধা আছে কিনা, তারপর ধরুন প্রত্যেকের হেলথ হিস্ট্রি মানে প্রিভিয়াস কোনো ডিজিজ আছে কিনা এগুলোকে দেখি। তারপরে তাদের ফ্যামিলি হিস্ট্রিতে কোনো ধরনের হেরিডিটি অনুযায়ী কোনো রোগ আছে কিনা, এসব ব্যাপারগুলোকে দেখতে হয়। এরপরে আমরা ইন্স্যুরেন্স কোম্পানিটাকে সিলেক্ট করি। আমরা দেখি কোম্পানির ক্রেডিবিলিটি কীরকম, ক্লেম রেশিও কীরকম, তারপরে নেটওয়ার্ক হসপিটাল কীরকম আছে, এরকম অনেক কিছু দেখি। অনেক লিস্টেড ক্রাইটেরিয়া আছে, সেগুলোকে দেখা হয়। তারপরে দেখি পার্টিকুলার পলিসির ইউএসপি কী আছে, রুম রেন্টের এলিজিবিলিটি কী, বোনাস কীরকম দেওয়া হচ্ছে, রিফিল বেনিফিট কীরকম আছে, এমার্জেন্সি রোড বা এয়ার অ্যাম্বুলেন্স কি ফেসিলিটি কিছু আছে কি না, প্রি পোস্ট হসপিটালাইজেশন কত মাসের আছে, এরকম প্রচুর ফিচার্স আছে, সেগুলোকে দেখে আমরা ঠিক করি। এইগুলো আমাদের পক্ষে দেখা সম্ভব হয়, তার কারণ অনেকগুলো কারণের মধ্যে রয়েছে। যেমন ধরুন, প্রথমে আমরা কোনো একটা বা দুটো কোম্পানি ইন্স্যুরেন্সের সঙ্গে কাজ করি না। আমরা ডাইরেক্ট আইআরডিএ অ্যাপ্রুভড একটা ইন্স্যুরেন্স কোম্পানি, আমরা ভালো রেপুটেড প্রায় সমস্ত কোম্পানির সঙ্গেই কাজ করি, যেটা একজন ইন্ডিভিজুয়াল এজেন্টের পক্ষে কোনো মতেই সম্ভব নয়। তিনি কি করতে পারেন, বড়জোর একটা বা দুটো কোম্পানির সুবিধা আপনার সামনে এনে দিতে পারেন। অনলাইনে আপনাকে একটা ফোন নাম্বার দিয়ে দিতে পারে, সেখানে কল করে যে মানে আপনি যে সবসময় আপনি কাউকে অ্যান্সার দেওয়ার জন্য পাবেন, এই গ্যারান্টি আপনাকে কেউ দিতে পারবে না। এবার যদি দেয়ও, তাহলে তিনি কতটা এই বিষয়ের উপর জানেন সেগুলো আপনি এই দূর থেকে কি করে বুঝবেন বলুন তো? কাল আপনার যদি কিছু হয় তাহলে কি হবে? আপনার বাড়ির ফ্যামিলি মেম্বারে কি সমস্তটা হ্যান্ডেল করতে পারবেন তো? কোনো কারণে যদি ভুল বোঝাবুঝিতেই ধরা যাক কোনো ক্লেম আটকে গেল, হয়তো অনেক সময়, তখন কি করবেন? দেখুন, কিছু মনে করেন না, অনলাইনে চুল কাটা যেমন সম্ভব নয়, নিজের সার্জারি করা যেমন সম্ভব নয়, তেমনি নিজের ওয়েলথ প্রোটেকশন এখনো পর্যন্ত তো সম্ভব হয়নি। পরে হলে সেটা আলাদা বিষয় হবে, আমি তো এখনো পর্যন্ত দেখিনি। তো যা করবেন করতে পারেন, নিজের ব্যাপার বুঝে করবেন। আচ্ছা, এবার নেক্সট একটা কোশ্চেন দেখি। বলেছেন যে আমি যদি ইন্স্যুরেন্স না করে টাকা প্রিমিয়ামের মানে প্রিমিয়ামের টাকা বছরে প্রিমিয়াম দেবো, সেটা যদি আমি সেভ করে রাখি, আচ্ছা, তাহলে আমার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে, তাই না? ও, তার মানে প্রিমিয়ামের টাকাটাকে আমি যদি জমিয়ে রেখে দিয়ে তাহলেই তোমার সব প্রবলেমের সলিউশন হয়ে যাবে, তাহলে এইটা আর কি বলতে চাইছে। ও আচ্ছা, বেশ ভালো। এই প্রশ্নটাও কিন্তু অনেকের মনে জাগে। দেখুন, আপনি অবশ্যই একটা এক্সেল শিটে এই যে কত টাকা করে প্রিমিয়াম লাগছে ইত্যাদি এগুলোকে লিখে ক্যালকুলেশন করে এটা প্রমাণ করতেই পারেন যে আপনি যে পয়সা প্রিমিয়াম দিচ্ছেন সেটা না দিয়ে সেটাকে সেভ করে যে ফান্ডটা তৈরি করবেন সেটা আপনার সব সমস্যার সমাধান করে দেবে, এবং লজিক্যালি হয়তো আপনি ঠিকও প্রমাণ হবেন। হ্যাঁ, তার জন্য আর হেলথ ইন্স্যুরেন্স কোনো করার দরকার নেই, সেটা করতে পারেন। কিন্তু আপনি অবশ্যই লাইফটার ফিউচারে কি ঘটবে, কখন ঘটবে, আমরা কেউ কিন্তু জানি না। লাইফটা কিন্তু এক্সেল শিট নয় যে আনসার্টেনটিসগুলোকে মেজার করা যায় না, তার প্ল্যানিং কি এইভাবে করা যায়, বা করলে কি সেটা ঠিক হবে? আমি জিজ্ঞেস করছি, জানি না, আমি তো এত বছরে দেখতে পাইনি। অ্যাকচুয়ালি যখন কোনো ব্যক্তির ট্রাস্ট কোনো কারণে ইন্স্যুরেন্স কোম্পানির ওপর থেকে বা ওই সিস্টেমটা থেকে চলে যায়, তখন তার এই ইন্স্যুরেন্স পলিসির প্রিমিয়াম এতটা বেড়ে যায় যে সেটা তার পক্ষে দেওয়া হয়তো কোনো মতেই সম্ভব হচ্ছে না।
ঠিক সেই সময়ে এই ধরনের ধারণা অনেকের মনে আসে বলে আমরা এতদিন ধরে ইন্টারাক্ট করতে গিয়ে দেখেছি। তখন ফ্রাস্ট্রেশন থেকে অনেকেই নিজেরাই ইন্স্যুরেন্স কোম্পানি হয়ে যান। তখন যে এই যে কনসেপ্টটা, এটা কিন্তু নিজেরাই ইন্স্যুরেন্স কোম্পানি হয়ে যাওয়ার কনসেপ্ট। কিন্তু এটাই যদি হতো তাহলে সারা পৃথিবীতে ইন্স্যুরেন্স বলে কোনো কনসেপ্টই তো থাকতো না। এই এত সুন্দর কনসেপ্ট যেটা আপনার মাথায় এসেছে বলে আপনি ভাবছেন, যেটা তো খুব ভালো, তা সেটা কি আর কেউ জানতো না? আর একটা কথা ভাবতে হবে যে যখন কেউ কোনো হেলথ ইন্স্যুরেন্স কভার নেন, সেটা যে অ্যামাউন্টেরই হোক না কেন, 10 লাখ, 25 লাখ, 1 কোটি, যাই হোক না কেন, এটা আপনি কোনো একবার হসপিটালে যাওয়ার জন্য নিচ্ছেন তা তো নয়। হোল লাইফে নিজের এবং পুরো ফ্যামিলির মাল্টিপল ইয়ারের জন্য নিচ্ছেন। এবার একজনের একটা বছরে কতবার কত টাকার রিকোয়ারমেন্ট হবে সেটা কি কেউ জানে? আপনি কত টাকা জমাবেন, কি করে জমাবেন? আমাদের ওপিনিয়ন, একই বছরে তো কতবার হবে কেউ তো জানে না। আমাদের ওপিনিয়ন হলো এ ধরনের ভাবনাগুলো একদম পুরোপুরি টেম্পোরারি সিচুয়েশনের ভাবনা। এই ভাবনার বসে কোনো সিদ্ধান্ত নেওয়াটা একদম সুইসাইডাল স্টেপ হয়ে যেতে পারে। আপনি যদি ডিটেলে বুঝতে চান তাহলে আপনি না আমাদের ওয়েলথ ম্যানেজারদের সঙ্গে একটুখানি বসে ভালো করে ডিসকাস করে নিতে পারেন। কারণ এই ডিসিশনগুলোর ইম্প্যাক্ট কিন্তু পরে খুব বড় হতে পারে। চটজলদি ডিসিশন নিতে যাবেন না, কোনো মিসট্রাস্টের বসেও ডিসিশন নেবেন না। তো আমরা এই ভিডিওটাতে আপনাদের অল্প কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন ডিসকাস করলাম। আশা করি অনেক কিছু জানতে পারলেন। এরকম আরো অনেক প্রশ্ন আছে, আপনি অবাক হয়ে যাবেন যা যা প্রশ্ন এর পরে শুনতে পাবেন। সেগুলো নিয়ে আমরা পরের পার্টে ডিসকাস করব। পুরো ভিডিও সিরিজটাকে দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। এবং আমি অন্তত বিশ্বাস করি যে আপনি এই পুরো ভিডিও সিরিজটাকে দেখার পর বলবেন যে না, এইগুলো আমার অনেক আগে জানা দরকার ছিল। নমস্কার, পরের আবার কোনো ভিডিওতে দেখা হবে আপনার সঙ্গে।